কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা স্টোমাক বললে হবে না, কার্সিনোমা স্টোমাক অনেক জায়গায় হয়, বডিতে হইতে পারে, তারপর গ্রেটার কার্ভেচারে হইতে পারে, এগুলো হলে তো আমার আউটলেট অবস্ট্রাকশন হবে না। তাহলে কোথায় হইতে হবে? হ্যালো, কার্সিনোমা কোন জায়গায় হলে আমার অবস্ট্রাকশন হবে স্টোমাকে? পাইলোরাসের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ট্রাম পাইলোরাস, ওই জায়গাগুলোতে যদি আমার গ্রোথ হয় তখনই আমার অবস্ট্রাকশনটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু, একটা হচ্ছে বিনাইন কজ, একটা হচ্ছে ম্যালিগন্যান্সি। এখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, ধরো তোমাদের কাছে একটা পেশেন্ট আসছে, তোমাদেরকে যে লং কেসটা দিল, ও বলবে ও কিরকম কিরকম হিস্ট্রি দিতে পারে। একটা মানুষের অবস্ট্রাকশন আছে, তাহলে কি হিস্ট্রি দিতে পারে? এক নাম্বার দেখি, মাথা খাটাই বলো তো, বলো, ভুল হোক বলো। মানে ও কি বলতে পারে যে আমার কি সমস্যা, এটা কি বলতে পারে? তোমরা ফার্স্টে গিয়ে তো পেশেন্টকে জিজ্ঞেস করবা, চাচা আপনার কি সমস্যা, তখন এই রোগীটা কি বলতে পারে? বমি, বমি, নশিয়া, বমিটিং। হ্যাঁ নাউসিয়া থাকবে, বমি টেন্ডেন্সিটা বেশি থাকবে। একটা পেশেন্ট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ও খাচ্ছে, খাওয়ার পরে মানে দেখবে যে ওর খাওয়াটা তো নিচে দিয়ে যাইতে পারতেছে না, তো আবার খাচ্ছে, বমি করে দিবে। ঠিক আছে, একটা হচ্ছে ভমিটিং, এবং আসো ভমিটিং একটা হচ্ছে তোমার এই জায়গায় মানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন তৈরি হয়, সেক্ষেত্রে ভমিটিং। আর একটা পেশেন্টের ভমিটিং হয়, সেটা কোনটা? ইসোফেগাসে যদি কারো ক্যান্সার হয়, ঠিক আছে, ইসোফেগাস বন্ধ করে দিছে, তাও হবে, তার বমি হবে, কিন্তু দুইটা বমির মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে প্রজেক্টাইল ইনডিউসড প্রজেক্টাইল ভমিটিং, ঠিক আছে, আর একটা হচ্ছে রিগার্জিটেশন। এই টার্মগুলো বুঝো। একটা পেশেন্ট রিগার্জিটেশন গড়ায় গড়ায় পড়তেছে, মানে দুইটা আউটলেট অবস্ট্রাকশনের মধ্যে তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবে? কারো ইসোফেজিয়াল কার্সিনোমা আছে, কারো গ্যাস্ট্রিক কার্সিনোমা আছে, তাহলে ভমিটিং দেখলে তুমি মানে ডিফারেন্সিয়েট করবা কেমনে? এই রোগী বলবে আমি খেলে আমার এদিকে পড়ে যাই, মানে বমি, ও দুইটাই কিন্তু বমি বলবে, ও তো আর বুঝে না রিগার্জিটেশন কোনটাই হবে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে আপনি খাইলে কি এমনি গড়ায় গড়ায় পড়ে, নাকি একদম ফোর্স দিয়ে বমিটা হয়, বা খাওয়ার কতক্ষণ পরে হয়। কারণ ইসোফেগাসের ওর কিছুক্ষণ পরে সাথে সাথেই হয়ে যাবে। আর যার গ্যাস্ট্রিক আউটলেট আছে, ওর হচ্ছে ধরো একবার খাইলো, দুইবার খাইলো, খাওয়ার ধরো 1 ঘন্টা পরে বা এরকম বমি হবে, কিন্তু ওটা হচ্ছে ফোর্সফুল ভমিটিং হবে, প্রজেক্টাইল ভমিটিং, কারণ ওটা হচ্ছে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে আমার বমিটা হচ্ছে। ঠিক আছে, আর রিগার্জিটেশন বলবা হচ্ছে কি কার্সিনোমায় ইসোফেগাস হচ্ছে গড়ায় গড়ায় পড়বে, শুয়ে আছে তখনও গড়ায় গড়ায় পড়বে, এমনিতেই বমিটা হয়ে যাবে এরকম। তাহলে আসো, এখানে হচ্ছে কি ভমিটিং একটা ইয়া থাকবে, পেশেন্টের কমপ্লেইন থাকবে। আর কি থাকতে পারে? নাউসিয়া তো বললাম, ভমিটিং বললাম, তারপর পেটে একটা ফুলা বলতে পারে, আমার পেটে একটা দলা আছে, ওই যে বললাম আউটলেট অবস্ট্রাকশনের দলা। তারপর বলতে পারে আমার ওজন কমে গেছে অনেক। আর যদি কোনো মেটাস্টেসিস এর ফিচার থাকে তখন অ্যানোরেক্সিয়ার হিস্ট্রি দিবে। ওয়েট লস তো বললাম, তারপর অনেক সময় জন্ডিসের হিস্ট্রি দিবে, এসব আছে। কিন্তু মেনলি হচ্ছে কি ভমিটিং একটা মেন কজ। এখন আসো, ওই ভমিটিং কতদিন থেকে? দুইটা কজ বললাম আমি, একটা বললাম পাইলোরিক স্টেনোসিস, আর একটা বললাম কার্সিনোমা। এখন স্যার বলবে কি তোমার যদি কার্সিনোমা আসে, মানে দুটার মধ্যে ডিফারেন্সিয়েট কি? তুমি কেমনে বুঝবা রোগীটার কার্সিনোমা না তোমার কাছে বিনাইন কজের জন্য ও গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে? পেশেন্টের হিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি বলে যে আমার অনেক আগে থেকে 8 বছর 10 বছর আগে থেকে আমার ইয়া হতো, পেটে জ্বালা পোড়া করতো, বুকে জ্বালা পোড়া করতো, তারপর আমার খাইলে আমার ব্যথাটা কমতো, আমার ব্যথা করতো, ব্যথাটা অনেক সিভিয়ার ছিল, ওষুধ খাইলে বা গ্যাস্ট্রিকের ওষুধের হিস্ট্রি দিবে যে আমি এরকম ওষুধ খাইতাম এত বছর ধরে। তারপরে হচ্ছে খাবার খেলে মানে ডিউডেনাল আলসার যদি থাকে, সেক্ষেত্রে আমার খাবার খেলে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার দুটার মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে কি খাওয়ার পরে ব্যথা বাড়ে, একটা হচ্ছে খাওয়ার আগে মানে খেলে ব্যথাটা কমে যায়। গ্যাস্ট্রিক ডিউডেনাল আলসারে হচ্ছে কি খেলে তোমার ব্যথাটা কমে যাবে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারে খেলে ব্যথাটা আরো বাড়বে। ঠিক আছে, এরকম কিছু ডিফারেন্স আছে, ওগুলো সব ডেইলি লাভে আছে। এখন হচ্ছে কি ও একটা হিস্ট্রি দিবে, তাহলে এটা হিস্ট্রি দিবে আমার এত মানে অনেক আগে থেকে আছে এরকম হিস্ট্রি, অনেক আগে থেকে। কারণ সাধারণত কার্সিনোমা তোমাকে ক্যান্সার তোমাকে অতদিন সময় দিবে না, যেহেতু বলবে আমার ওই অতদিন আগে থেকে ব্যথা আছে, তাহলে তোমাকে এটা বিনাইনের দিকে নিতে হবে। ঠিক আছে, আর কোনো পেশেন্ট যদি বলে আমার 5-6 মাস ধরে আমার এরকম সমস্যা হচ্ছে, আমি খেতে পারতেছি না, আমার বমি হয়ে যাচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে,
তারপর হচ্ছে তোমার কি বলে এগুলা, আমার পেটে ফুলা ফুলা চলে আসছে, মানে ও একটা শর্ট হিস্ট্রি দিবে। তাহলে বিনাইন কেস ম্যালিগন্যান্ট কেস কিভাবে ডিফারেন্সিয়েট করবে? ওর ক্ষেত্রে থাকবে লং হিস্ট্রি আর ওর ক্ষেত্রে থাকবে শর্ট হিস্ট্রি। ঠিক আছে, এটা একটা গেল হিস্ট্রি। রিকারেন্ট ভমিটিং পেইন, এই গেল। এর তো তোমরা তো হিস্ট্রি বলছিলাম, পাস্ট হিস্ট্রি যা যা আছে এগুলো সব নিবা। এরপর আসো এক্সামিনেশন। এক্সামিনেশনে কি পাবা তোমরা? হিস্ট্রিতে কি কি বলছিলাম মনে আছে? কেউ প্র্যাকটিস করছো, করো নাই? আচ্ছা ঠিক আছে, আমি দোষ দিচ্ছি না, এখন অবশ্য প্র্যাকটিস করার কথা না, পরীক্ষা আছে। ওই হিস্ট্রি গুলা তারপরে একটু আমি যতক্ষণ পড়াচ্ছি ততক্ষণ একটু মুখে মুখে বলো কি কি বলছিলাম হিস্ট্রিতে ফার্স্টে। বলো বলো, সবাই সবাই বলো। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, ইন্সপেকশন দিয়ে। হ্যাঁ, ওটা হচ্ছে হিস্ট্রি না, ওটা হচ্ছে আমার এক্সামিনেশনের ফেজ। চারটা ছিল, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অবস্কালপেশন, এগুলো হচ্ছে আমার এক্সামিনেশনের ফেজ। কিন্তু আমার হিস্ট্রিতে ফার্স্টে কি দিতে হবে এগুলো তোমাদের লিখতে হবে, কিন্তু তখন আমি তোমাদেরকে এখন বলতেছি না, কারণ তোমাদের সামনে পরীক্ষা। তোমরা শুধু বলো, আমি যতক্ষণ বলি বলতে বলতে দেখবে অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। কি ছিল? পার্টিকুলার্স। ফার্স্টে একটা পেশেন্টের পার্টিকুলার্স লাগবে, নাম ধাম এগুলো তো লাগবে না, লাগলে তুমি এটা কাজে লিখছো কেমনে বুঝবা? ঠিক আছে না? সেজন্য পার্টিকুলার্স খুব ইম্পর্টেন্ট। পেশেন্টের ফার্স্টে পার্টিকুলার্স লাগবে। পার্টিকুলার্সে কি কি নাম, বয়স, সেক্স, রিলিজিয়ন, তারপর কোথা থেকে আসছে, অ্যাড্রেস। কারণ কিছু ডিজিজ অ্যাড্রেস এর সাথে অনেকখানি মিলে। যেমন থাইরয়েডে যারা সাগরের ওদিকে থাকে, লবণ খায়, আয়োডিন খায়, ওদের কম হয়। ঠিক আছে, থাইরয়েডের কম হয়। তো এসব কিছু এলাকা ভিত্তিক ডিজিজ আছে, সেজন্য অ্যাড্রেসও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি আর কি আছে, যেমন জাপানিজদের ইয়াটা বেশি হয়, কার্সিনোমা স্টোমাক বেশি হয়, সেজন্য আমাকে জানতে হবে অ্যাড্রেস কি। তারপর ডেট, কখন ভর্তি হচ্ছে, এগুলো সব পার্টিকুলার্স। ঠিক আছে, পার্টিকুলার্স এর পর কি? চিফ কমপ্লেইন। হ্যাঁ, চিফ কমপ্লেন বলবো না, এটা আমরা বলবো প্রেজেন্টিং কমপ্লেন। কারণ চিফ মানে হচ্ছে একজন, কোনো পেশেন্টের কমপ্লেন দুটো তিনটা থাকতে পারে, সেজন্য আমরা চিফ কমপ্লেন বলবো না, এটা আগে বলবো, এখন বলবো না। প্রেজেন্টিং কমপ্লেন। এরপর বলো, তাড়াতাড়ি বলো, ভুল হোক বলো। হিস্ট্রি, ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস। ওটা কিসের মধ্যে আসবে? হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন। ঠিক আছে, ওটা তুমি ইলাবোরেট করে লিখবা। তুমি প্রেজেন্টিং কমপ্লেন কি লিখছো, ওটা হচ্ছে পেশেন্ট যা বলছে তা লিখছো। ঠিক আছে, আর ইলাবোরেশন যেটা লিখবা মানে হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন, ওটাতে হচ্ছে কি সবকিছু মানে তুমি নিজের ভাষায় লিখতে পারবা, মানে প্রেজেন্টিং আছে। এটা শুরু করতে হয় এভাবে, অ্যাকর্ডিং টু পেশেন্ট হিস্ট্রি অথবা অ্যাকর্ডিং টু পেশেন্ট অ্যাটেন্ডেন্স, যেই তোমাকে হিস্ট্রি দেখ সেভাবে লিখবা। লিখে ও এটা বলছে, এটা ইলাবোরেট করবা। ওই প্রেজেন্টিং কমপ্লেনে তোমার যেটা থাকবে, ধরো পেন ফ্রম এত ডেজ, পেন পেন কোন জায়গায়, পেন আপার অ্যাবডোমেন, বা তোমার এপিগ্যাস্ট্রিক রিজন বলা দরকার নাই, কারণ প্রেজেন্টিং কমপ্লেনে পেশেন্ট যেটা বলছে তুমি সেটা বলবা। পেশেন্ট তো আর এপিগ্যাস্ট্রিক রিজন বুঝবে না, সে বলবে আমার এখানে পেটে উপরে ব্যথা, সেক্ষেত্রে বলবা তুমি পেন ইন আপার অ্যাবডোমেন ফর 6 মাস, ভমিটিং ফর 5 মাস। ঠিক আছে, এই জিনিসটা লিখবা, শুধু এটুকু লিখলে হবে যে কয়টা কমপ্লেন। আর হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, ওটাকে যখন তুমি ইলাবোরেট করবা, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে পেনটা কোন ধরনের পেন ছিল, এটা কি স্পাজমোটিক পেন, এটা কি থ্রবিং পেন, বা এগুলো পেনের অনেকগুলো ক্যারেক্টার আছে। পেনের ক্যারেক্টার কিছু জিনিস আছে আমরা কি দিয়ে মনে রাখি, এটা সফটওয়্যারস দিয়ে মনে রাখি। তোমাদেরকে হিস্ট্রি কি আমি পড়াইছিলাম? না, আমি তো পড়াই নাই মনে হয়। হিস্ট্রি কে পড়াইছে? মেডিসিনে পড়াইছে? আমি এগুলো বলছিলাম, সফটওয়্যারস এগুলো বলছিলাম, পেনের ক্যারেক্টার। ম্যাম এগুলো মেডিসিন আমাদেরকে পড়াইছে ম্যাম, এই গ্রুপকে শুধু। হ্যাঁ পড়াইছে না, সফটওয়্যারস পড়াইছে না, তাহলে আমি বলতেছি না। জি ম্যাম, এই শুধু এই গ্রুপ পাইছে ম্যাম, এখানে এ আর সি দুইটাই গ্রুপ আছে ম্যাম। হ্যাঁ বুঝি না ম্যাম, শুধু এই গ্রুপকে পড়ানো হয়েছে ম্যাম, এখানে ম্যাম এ আর সি দুইটা গ্রুপই আছে। আচ্ছা বুঝছি। তাহলে সফটওয়্যারস, তাহলে তুমি বলো যে মেডিসিনে পড়াইছো, বলো সফটওয়্যারস দিয়ে কি কি হয়, পেনের ক্যারেক্টার। প্রথমে সাইট, তারপর অনসেট, তারপর ক্যারেক্টার, তারপর রেডিয়েশন। রেডিয়েশন টি দিয়ে হচ্ছে টাইমিং, তারপর এক্সাজারবেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টর, আর হচ্ছে সিভিয়ারিটি।
সি না ওটা এস সক্রেটিস সিভিয়ারিটি না ম্যাম সিভিয়ারিটি হ্যাঁ সিভিয়ারিটি তো এটা দিয়ে এটা হচ্ছে পেনের ক্যারেক্টার ঠিক আছে তোমার মানে পেন কিভাবে তুমি পেনটাকে ইলাবোরেট করবে এগুলো দিয়ে এগুলো হচ্ছে মনে রাখার জন্য আমরা কতগুলো মনে রাখার জন্য সূত্র বলি না এরকম সূত্র আর কি পেনটা কেমন ছিল সিভিয়ার এই যে আমি ডিউডেনাম এক্সাজারেটিং এবং রিলিভিং ফ্যাক্টর কি হবে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে বললাম যে তুমি খাবার খেলে তোমার ব্যথাটা কমে যাবে ঠিক আছে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এক্সাজারেটিং হচ্ছে খাবার দিলেও ব্যথাটা বেড়ে যায় সাইড জায়গায় হচ্ছে এগুলো এই জিনিসগুলো সব হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইংলিশে তুমি ইলাবোরেট করবে এরপর যেটা বললা কে জানি বললো ওই যে এক্সক্লুশন আর কে বললো এটা শশী বললো মনে হয় এগুলো সব আনতে হবে তার মানে আমি আমার ডায়াগনোসিসের দিকে নিচ্ছি তারপর আর কি ছিল এটা শেষ মেটাস্টেসিসে কোনো ফিচার আছে কিনা এগুলো লিখবো নো জন্ডিস নো এনিমিয়া সরি নো বোন পেন হিমোপটাইসিস এগুলো সব এখানে নিয়ে আসবো তার মানে কোনো মেটাস্টেসিস নেই থাকলে দিব আছে ঠিক আছে তারপর ভমিটিং এর একটা ইলাবোরেশন লাগবে ভমিটিং যে বললা রিকারেন্ট ভমিটিং খাওয়ার কতক্ষণ পরে হয় তোমার ডাইজেস্টেড ফুড পার্টিকেল থাকে না ডাইজেস্টেড ফুড পার্টিকেল থাকে এটার একটু ছোট করে হিস্ট্রি দিতে হবে তারপর দিতে হবে হচ্ছে কি ওটা টেস্ট কিরকম ধরো তোমার যদি অবস্ট্রাকশন যদি নিচে দিয়ে থাকে তাহলে ওর বাইল আসবে কালার একটা ইম্পর্টেন্ট বাইলের কালার হচ্ছে সবুজ কালার তো আমার যেহেতু বাইলটা কোন জায়গায় আসে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে আসে না আমার যদি এর উপর অবস্ট্রাকশন থাকে আমার তো বাইল আসবে না তাহলে এটা একটা ইম্পর্টেন্স তাহলে ওর কালারটা কিরকম ভমিটিং এর ওইটাও একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি দেখো সবকিছুর সাথে সবকিছু কিন্তু মিল আছে এসব মিলাই তোমাকে ডায়াগনোসিসটা বের করতে হবে তাহলে আসো গেল এটা এরপর হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস ওর আগে কি কি অসুখ ছিল এটা ছিল ঠিক আছে অনেক 4টা বললাম আমি এরপর আর কি হিস্ট্রির মধ্যে আর কি আসে অ্যালার্জিক হিস্ট্রি ইমিউনাইজেশন হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি ফিমেল হলে তোমার মেনস্ট্রুয়াল হিস্ট্রি তারপরে আর কি অ্যালার্জিক হিস্ট্রি ওর কোনো ড্রাগের কোনো অ্যালার্জি আছে কিনা বা আদার কিছুতে অ্যালার্জি আছে কিনা অ্যালার্জিক হিস্ট্রি তারপর হচ্ছে কোন ক্লাস থেকে আসছে কারণ কিছু ডিজিজ আছে যেমন স্টোমাক ক্যান্সারে কিছু কোন জায়গায় কোন ধরনের ক্যান্সার হয় সাধারণত বডিতে হয় তাদের আপার ক্লাসে এন্ট্রামে হয় লোয়ার ক্লাসে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে ঠিক আছে এগুলো হিস্ট্রির মধ্যে সব আসবে এরপর এক্সামিনেশনে গিয়ে যেটা বলছে ও 4টা ইন্সপেকশন পালপেশন পারকাশন অবজারভেশন এখন এখানে বলো কি আসবে ইন্সপেকশনে কি দেখবা না এর আগে আরেকটা জিনিস বাদ গেছে জেনারেল এক্সামিনেশনে ওভারঅল এক্সামিনেশন আসবে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ওইখানেও আমরা কি দিয়ে মনে রাখতাম ABCD মেডিসিন থেকে যারা পড়ে আসছে ওরা জানো ABCD দিয়ে অ্যাপিয়ারেন্স বডি বিল্ড কোঅপারেটিভ তারপর ডিকুপিটাস ঠিক আছে না মেডিসিন কে করছো বলো তো কি কি দেখবো একটানে বলে যাও যে কয়টা মনে আছে বলো বেলাল বলো বলবা না আচ্ছা তোমরা তোমাদের ভিডিও গুলো অন করো না তোমাদেরকে একটু দেখি আমি কাদেরকে পড়াচ্ছি বুক না পেপিটা দেখিও নাই কাউকে এখন সবাই চুপ হয়ে গেছে কেউ দেখাবে না আমাকে যারা দেখাবে না তোমাদের একটা ব্যাচ আসছিল পরীক্ষায় পাশ করছে 3rd ইয়ার মনে হয় নতুন 3rd ইয়ার ম্যাম আমরাই ম্যাম তোমরা কয়দিন আগে ম্যাম আসলা আমরাই আসছিলাম কই আমাকে দেখছিলা মিষ্টি নিয়ে আসলো তোমরা আসছিলা জি ম্যাম আমাকে দেখছিলা আমাকে ম্যাম দেখছিলাম দেখছিলা আচ্ছা তাহলে একটু পরিচয় দিতা আমি তো বুঝতে পারি নাই তোমরা আমি তো ভাবছি নতুন ব্যাচ তুমি কাদেরকে পড়াচ্ছি দেখলাম না আচ্ছা ঠিক আছে আচ্ছা মামকে বলো দেখি এবার ডিকুবিটাস জিনিসটা কি আমি কয়দিন আগে বলছি কিন্তু ম্যাম ডিকিউবিটাস হচ্ছে ম্যাম একটা পজিশন যেটাতে মানে রোগী কমফোর্টেবল ফিল করবে হ্যাঁ একটা দাও তো এক্সাম্পল দাও তো কয়দিন আগে বলছিলাম একটা ডিজিজ ম্যাম বলো ভুল হোক বলো মাথায় যা আসে তাই বলো
ওই যে মোহাম্মদিয়ান পজিশন বলছি না, এটা তো মেডিসিন আরো বেশি হয়, বেশি আসে পেশেন্ট গুলো। মোহাম্মদিয়ান পজিশন, পেশেন্টটা লিনিং ফরওয়ার্ড হয়ে থাকে, মানে পেশেন্টের আমাদেরকে বলেন না এটা। বলছি তুমি তখন মনে হয় অফলাইনে ছিল, এই জন্য শুরু নাই। মানে পেশেন্টের ওই যে সোয়াসে থাকলে কিভাবে হবে কতগুলো বলছি না আমি, জি ম্যাম, মানে হিপ ফ্লেক্সর ও, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোয়াস পেশেন্ট মানে কোন দিকে পজিশন হয়ে থাকবে, পেশেন্ট কি এরকম বসে আছে না পেশেন্ট মানে কোন দিকে আছে, ওটা দিয়ে তুমি একটা আন্দাজ করতে পারবে। ওই জন্য আমার ডিকুবেস্টটা লাগে, পেশেন্ট যে কিভাবে হয়ে আছে, ঠিক আছে, পেশেন্ট এরকম স্টিফ হয়ে আছে কিনা, পেশেন্ট এরকম আছে কিনা। আর অ্যাপিয়ারেন্স একটা ইম্পর্টেন্ট। বডি বিল্ড, একটা পেশেন্ট খুব অসুস্থ, সে তোমার সাথে তো শেষে কথা বলবে না, কোঅপারেটিভ ও এসব জিনিস এখানে আছে। আর বডি বিল্ডটাও হচ্ছে কি ইম্পর্টেন্ট, একটা পেশেন্টের দেখে তোমার ওর বডি বিল্ড অ্যাভারেজ মনে হচ্ছে, এগুলো জাস্ট এজাম্পশন করা, ঠিক আছে, জাস্ট এজাম্পশন করতে পারবা এগুলা দিয়ে। তারপরে হচ্ছে এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, তিনটা জিনিস এনিমিয়া দেখতে হবে। এনিমিয়া কোথায় কোথায় দেখতে হবে বলো তো? মেডিসিন যাদের হচ্ছে ওরা পড়ে আসছো, ওরা বলবা, ওরা শিখে ফেলবা সাথে সাথে, এগুলো আর পরে পড়ার সময় নাই, কিন্তু তোমরা সময় দিবা না লোয়ার পরে। পালপেব্রাল কনজাংটিভাতে, palm of the hand, sole of the foot। সোল। তারপরে বাক্কাল মিউকোজাতেও দেখা যায়, সরি বাক্কাল মিউকোজা না, বাক্কাল মিউকোজাতে আমি দেখবো জন্ডিস। তাহলে জন্ডিস কোথায় কোথায় দেখবা? লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, জন্ডিস palm of hand, foot। না, জন্ডিস মানে আপার ও আচ্ছা, আপার স্ক্লেরা। জন্ডিস দেখার আগে তোমাদেরকে এগুলাই কিন্তু দেখাইতে বলবে, ঠিক আছে? এমবিবিএস পরীক্ষায় কিন্তু বেশি কঠিন জিজ্ঞেস করে না, এসবই জিজ্ঞেস করে। তখন কি বলতে হবে? স্যার যখন বলবে দেখি আমাকে জন্ডিস দেখাও, তখন তুমি ফার্স্টে কি করবা বলো তো আমাকে? বলতে হবে স্যার আমার ব্রড ডে লাইট লাগবে, কারণ এমনি জন্ডিস এরকম অন্ধকারের ভিতর এরকম লাইটের আলো কিন্তু আমি জন্ডিস বুঝবো না, ঠিক আছে? বলবো কি স্যার আমার ব্রড ডে লাইট লাগবে, তখন স্যার বুঝে যাবে তুমি জানো জিনিসটা, ওখানে থাকুক না থাকুক স্যার বলবে ঠিক আছে। তারপরে বলবা কি, তারপরে হচ্ছে পেশেন্টের কাছ থেকে পারমিশন নিবা, তুমি করে গিয়ে পেশেন্টের গায়ে হাত দিয়ে দিবা না, তখন স্যারের সামনে তুমি, আমি জানি তুমি আগে একবার নিছো, এক্সামিনেশন শুরু করার আগে একবার নিছো, কিন্তু স্যারকে দেখানোর জন্য স্যারের সামনে আরেকবার নিবা, যে মানে যেভাবে বলে আমি ডক্টর এই অমুক, আমি আপনার চিকিৎসা দলের একজন সদস্য, আমি একটু পরীক্ষা করব, আপনাকে কোনো ব্যথা দিব না, কোনো সমস্যা লাগলে আমাকে বলবেন, এরকম একটু কাউন্সিলিং করে নিতে হবে, ঠিক আছে? কাউন্সিলিং করে তারপরে স্যার আমার একজন অ্যাটেন্ডেন্স লাগবে, বিশেষ করে ছেলেরা বলবা এই কথা, ফিমেল রুগী হলে বলবা স্যার আমার একজন অ্যাটেন্ডেন্ট লাগবে, আর হচ্ছে আমার প্রাইভেসি লাগবে, মানে আমরা ওই প্রাইভেসির জন্য আমরা কিছু পর্দা টেনে দিই। এই কথাগুলো অবশ্যই বলবা। স্যাররা মানে তাড়াহুড়াতে থাকুক যে স্যার তাড়াহুড়াতে আছে আমি বলবো না, না বললে তখন কিন্তু আবার ধরবে, বুঝছো? এই কথাগুলো সবগুলোর ক্ষেত্রে, সব এক্সামিনেশনের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর গিয়ে পেশেন্টের গায়ে হাত দিয়ে যারা দেখানো দেখাবা। পেশেন্ট যদি বিরক্ত ফিল করে, মানে বারবার আমরা এক্সপোজ করব না, পেশেন্ট বিরক্ত বোধ করবে না, করলেও পেশেন্টকে হচ্ছে কি আছে, কিছু পেশেন্ট যারা আছে এবং ওদের জন্য পরীক্ষায় কিন্তু ধরা খায় অনেকে। এমনও ঘটনা ঘটছে পেশেন্ট মাঝখানে প্রস্রাব করতে যাবে বলে উদা হয়ে গেছে, সেজন্য ঢুকে পেশেন্টের গায়ে হাত বুলাইয়ে হোক, মা হোক বাবা হোক, মানে এভাবে মানে পেশেন্টকে কনভিন্স করে তুলতে হবে। কারণ পেশেন্ট তেরামি করবে মানে তোমার কপালে। এমবিবিএস অতটা ঝামেলা করে না, পোস্ট গ্রাজুয়েশনে বেশি করে, মানে তুমি পেশেন্টকে ম্যানেজ করতে পারো না, পেশেন্ট না হলে তোমার সাথে তেরামি কেন করবে, ঠিক আছে? তো আবার যদি বেশি তেরা হয় ওইগুলা কিন্তু স্যার অনেক সময় বুঝে, যদি খুব বেশি করাসান না হয় তাহলে ঝামেলা করে, কিন্তু পেশেন্টকে ফার্স্টে ঢুকে একটু তেল মেরে হোক, যেভাবে পারো ওইভাবে পেশেন্টকে কনভিন্স করে ফেলতে হবে, ঠিক আছে? আর এভাবে যদি করো, স্যার যদি দেখে যে তোমার প্রসিডিউর ঠিক আছে, স্যার খুব একটা ঝামেলা করবে না। এনিমিয়া কিভাবে দেখাতে হয়, এভাবে চোখ উপর দুটো করতে হবে, এগুলো জানো তো? আচ্ছা সি ব্যাচ জানো না? এটা হচ্ছে চোখ দুটো উপরে তুলে স্ক্লেরা দেখার জন্য উপর থেকে নিচে নামাইতে বলতে হবে, আবার স্ক্লেরা দেখার জন্য হাতটা এরকম থাকবে সামনে, এখান থেকে এভাবে নিচে নামাবো। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আমি হিস্ট্রিতে চলে এসেছি, কি পড়াচ্ছিলাম। আচ্ছা এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস আমাদের এখানে খুব একটা লাগে না, মেডিসিনে লাগে, তারপরেও আছে কিছু ডিজিজের সাথে কিন্তু মিল আছে। তারপরে আরবি কি ক্লাবিং, কলোনাইকিয়া, লিপোনাইকিয়া, এগুলো এখানে তুমি আপনি লেখার সময় লিখতে পারো, ঠিক আছে? নাই এগুলো লিখে যাবার। এখানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কিছু জিনিস লাগবে, যেগুলো হচ্ছে তোমার
লিম্ব নোড, লিম্ব নোডের মধ্যে হচ্ছে সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ব নোড, লেফট সুপ্রাক্ল্যাভিকুলার লিম্ব নোড অনেক সময় বাড়তি থাকে, সরি থাকে, অ্যালার্জ থাকে, এটা লিখতে হবে, মানে এটা থাকবে। তারপর হচ্ছে অ্যাসাইটিস, অনেকে এখানে লিখে, অনেকে লোকাল এক্সামিনেশন লিখে, ওটা সমস্যা নেই। অ্যাসাইটিস তুমি হচ্ছে কি লোকাল এক্সামিনেশন আবার লিখতে পারবা। এই তো এগুলোই তো, আর তো কিছু নাই। আর কিছু বাদ গেছে? নেক ভেন, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো ওখানে অত বেশি লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বাদ গেছে, একটা হচ্ছে ইডিমা, ডিহাইড্রেশন। এই দুটা জিনিস দেখাইতেও জানতে হবে, এখানেও লাগে। এই পেশেন্ট গুলা যখন তোমার খাইতে পারতেছে না, 10 মিনিট পরে আবার ঢুকবা, এই পেশেন্ট গুলা ধরো খাইতে পারতেছে না, তো ওর তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে। তুমি যদি কিছুদিন না খাও, অনেকদিন না খাও, তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না, তো ওই পেশেন্টের গুলাতে অ্যালবুমিন কমে যায়, সেজন্য ধরো ইডিমা চলে আসে। ঠিক আছে, এখন ইডিমা কিভাবে দেখাবো? ইডিমাও দেখাইতে বলতে পারে, এই এক্সামিনেশন গুলাই মেনলি তোমাদেরকে দেখাবে। ঠিক আছে, বনি প্রমিনেন্সের উপর আমি ইডিমা দেখাবো, এগুলো মনে হয় আর্য ভাই বলছেন অনেকে। বনি প্রমিনেন্সের উপর দেখাবো। আরেকটা কি বলছিলাম, ইডিমা, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হচ্ছে কি ওই যে স্কিন টেনে কোরুগেশন, ওগুলো ভাইয়া বলছেন, দেখছি স্কিন টেনে আর কতটুকু ডিহাইড্রেশন আছে এগুলো বুঝতে পারবো। এগুলো গেল। এরপর হচ্ছে নেকবেন, অ্যালার্জ, নেকবেন অনেক সময় অ্যালার্জ থাকে, এগুলো বলতে হবে, এগুলো প্রিন্সিপাল অনুযায়ী সব বলে যেতে হবে। এরপর আসুন লোকাল এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশন ইন্সপেকশন বলতেছিলাম, ইন্সপেকশনে কি কি দেখবো? কয়টা জিনিস বলছিলাম, কি কি দেখবো বলো? মানে দেখবো, আমি দেখবো পুরো অ্যাবডোমেন দেখবো। পাশে নিচে বসে দেখতে হবে, ছবি দেখাইছিলাম তোমাদেরকে। আর পায়ের কাছে, মাথার কাছে গিয়ে দেখতে হবে, আই লেভেলে বসে একবার, তারপরে পায়ের থেকে মাথার কাছে। হ্যাঁ, দেখতে হবে কোনো ফুলা। কারো ক্ষেত্রে যদি অবস্ট্রাকশনের জন্য মানে লাম্প ফরমেশন হয়ে যায় বা সোয়েলিং হয়, ওটা তুমি খালি চোখে দেখতে পারবা। পেরিস্টালসিসটা দেখতে পারবা, তুমি থেকে লেফট থেকে রাইটে আসতেছে। ঠিক আছে, এগুলো দেখতে পাবা। তারপর আর কি, কোনো স্কার মার্ক আছে কিনা, ওর আগে কোনো অপারেশন ছিল কিনা কোনো কিছুর জন্য। তারপর হচ্ছে এখানে অ্যানগোর্স কোনো ভেন আছে কিনা, ওর স্কিনের কোনো স্কার মার্ক বা কোনো অ্যাবনর্মালিটি, আম্বলিকাসের পজিশন দেখে আমরা বুঝতে পারবো অ্যাবডোমেনটা কিরকম। কারো ধরো অ্যাসাইটিস হয়ে গেছে, অ্যাসাইটিস ফ্যাট ফুলে গেছে, সেক্ষেত্রে ওর অ্যাবডোমেনটা, আম্বলিকাসটা স্লিট লাইক হয়ে যাবে, এরকম টানা হয়ে যাবে, মানে এরকম গোল থাকবে না, এরকম টানা হবে। পেশেন্ট দেখলে বুঝতে পারবে। বা তুমি ওই যে বললাম ইয়াতে সার্চ, গুগলে সার্চ দিলেও এরকম পেয়ে যাবে আম্বিলিকাস, লুক অফ আম্বিলিকাস ইন অ্যাসাইটিক পেশেন্ট, দেখবা আম্বিলিকাসটা কিরকম। এই ধরনের এরকম কিছু জিনিস দেখে তুমি একটা আন্দাজ করতে পারবো ওর এটা আছে। এরপর তো তুমি এক্সামিনেশন করতেছো, পালপেশনে করতেছো না, ওই যে অ্যাসাইটিস দেখার জন্য আমি কি কি করবো বলছিলাম আগে আমি। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে তোমার সাকশন স্প্লাশ একটা জিনিস আছে, এটা হচ্ছে কি তোমার স্টোমাকটা ফুল হয়ে গেছে, ওর ওখানে ধরো তুমি জিনিসটা বলে একটা সাউন্ড হবে, যেটা আমি হাফ বোতলে যদি হাফ পানি থাকে, ওটা ঝাঁকাইলে যে সাউন্ডটা হবে স্টোমাকে, তুমি সেই সাউন্ডটা পাবো। ওটা আমরা কি করি, স্ট্যাথু লাগাইয়ে বেল দিয়ে, বেলটা প্লাস্টিক রিজনে রেখে একটা সাকশন স্প্লেশ দেখা। তোমরা এটা না করলেও পারো, তোমরা জাস্ট অ্যাবডোমেনটা এভাবে ধরে একটু ঝাঁকানি দিয়ে কানের কাছে রাখবা, দেখবা একটা সাউন্ড পাচ্ছ। মানে ওই বললাম হাফ বোতলে যেরকম সাউন্ড পানি থাকলে যেরকম সাউন্ড হবে ওরকম। এটা শুধু জানলেই হবে, তোমাদেরকে হয়তো নাও দেখাইতে বলতে পারে। সাকশন স্প্ল্যাশ একটা জিনিস আছে, তো স্যার যদি বলে এটা কি জিনিস, স্যার এটা এরকম সাউন্ড পাবো আমি, তার মানে ওর আউটলেট অবস্ট্রাকশন আছে। ঠিক আছে, এরপর পালপেশনে আর কি কি দেখবা? পালপেশনে দেখবো হচ্ছে কি ওই যে লিভার, কিডনি। তোমাদেরকে তো এগুলো দেখানো হয় নাই মনে হয় না, লিভার কিভাবে পালপেট করবো, কিডনি। মেডিসিনে হয়েছে? নো ম্যাম। মেডিসিনে হয়নি, এইগুলা দেখাতে বলবো এক্সাম। কোন দিকে যাবো? এগুলো তো আসলে মুখে বলা হয় না, বুঝো নাই? লিভারে হচ্ছে আমাদের লিভারের পজিশনটা কি বলতো, কোন জায়গায় থাকে? রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে, তারপরে ইপিলিস্টিয়াম, তারপর লেফটে। ডায়াফ্রামটা এরকম থাকে না, রাইট ডায়াফ্রামের নিচে এভাবে করে লেফটে যায় কিছুটা, এভাবে থাকে। ঠিক আছে, তো রাইট সাইডে সেজন্য আমার একটু নিচে দিয়ে থাকবে। রাইট সাইডে হচ্ছে কি তোমার
লিভারের জন্য লিভারের পজিশনটা হচ্ছে তোমার ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ওইখান থেকে থাকবে চেস্টের, ঠিক আছে, চেস্টের লেফট রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস থেকে। সেজন্য তোমাকে যখন লিভার পালপেট করতে হবে, লিভার পালপেট করার সময় আমার হাতের পজিশন থাকবে সবসময় কিন্তু বসে, ঠিক আছে, হাঁটু গেড়ে বসে পেশেন্টের ওইখানে দিতে হবে। ধরো হচ্ছে এটা আমার পেশেন্টের অ্যাবডোমেন, আমার আই লেভেল থাকবে এভাবে, মানে পেশেন্টের প্যাটের ওখানে থেকে আমাকে পালপেট যখন করতে হবে, দুই পাশে মাঝখানে প্যাটের মাঝখানে কি থাকে, রেকটাস অ্যাবডোমিনিস মাসল থাকে না, মনে আছে না, তুমি মনে আছে? জি ম্যাম। এখন রেকটাস অ্যাবডোমিনিস মাসলের উপর পালপেট করলে কিন্তু আমি কিছু পাবো না, আমাকে যাইতে হবে ল্যাটারাল বর্ডার অফ রেকটাস অ্যাবডোমিনিস। তো সেই জন্য আমাকে রেকটাস অ্যাবডোমিনিস এর মার্জিন কোনটা, ল্যাটারাল মার্জিন কোনটা, ওটা আগে বের করতে হবে। কেমনে বের করবো? এর আগে বলছিলাম কোনো মাসল টট করতে হলে কি করতে হয়। এখন এই রেকটাস ওটার এগেইনস্টে কাজ করাতে হয়। আমি মাথা বলবো কি, মাথা তুলেন, চাপ দিবা, ঠিক আছে, তাহলে দেখবা রেকটাস অ্যাবডোমিনিস টট হয়ে গেছে। এগুলো জাস্ট তাদেরকে দেখানোর জন্য যে আমি জানি কি করতে হবে না করতে হবে। পরীক্ষা হলে এমন না যে আমি এটা পাবো, আমি পাইলে পাইছি নাইলে নাই, কিন্তু আমার প্রসিডিউর দেখাইতে হবে যে কিভাবে করতেছি। এর নিচের থেকে তাহলে আমি রাইট আলিয়া কোষা থেকে এরকম চাপতে চাপতে যাবো, এইভাবে এইভাবে এভাবে এভাবে চাপতে, মানে আমার এই এই ইয়ার বর্ডার, এটাকে কি বলে, রেডিয়াল বর্ডার, তারপরে রেডিয়াল বর্ডার দিয়ে যাবো আঙ্গুলের, এরকম এরকম করতে করতে যাব, দিয়ে অ্যাবডোমেনের যেই জায়গায় নিচে আমি লিভার পাবো, লিভার কিন্তু পাওয়া যায় অনেক সময়, যারা লিনাম থিন ওদের ক্ষেত্রে পাবা। তারপরে হচ্ছে কি পাবা, ওই জায়গায় গিয়ে তুমি থামবা, এরপর তুমি চেস্টের উপর থেকে পারপাস করতে করতে যাবা, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাইছো কিনা দেখবা। ডালনেস কি পাবো, আমি উপরে কিন্তু রেজোনেন্ট পাবো, বাতাস আছে আমার লাংসে, ঠিক আছে, আমি বলছিলাম ওইখানে রেজোনেন্স পাবো, বাতাস থাকে, যেতে যেতে যখন আমি ডাল পাবো, ওইটা মানে একটা সলিড জিনিস আছে, দুইটার মধ্যে সাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নর্মালি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে তুমি পাবা, তো পাইলে তাহলে ওটা বলে আমার আপার বর্ডার অফ লিভার ডালনেস, এরকম একটা টার্ম আছে দেখবা, তার মানে তুমি ওখানে পাইয়ে গেছো। আমি যদি নিচেও লিভার পাই সেক্ষেত্রে আমার, তার মানে আমাকে দেখতে হবে আমি উপরেরটা কেন করতেছি, যে ওর পজিশনটা ফিফথে আছে কিনা, নাকি লাংসের কোনো কন্ডিশনের কারণে আমার ডায়াফ্রাম চাপ দিয়ে আমার লিভারটাকে নিচে নামাইছে কিনা। বুঝো কথা, বুঝো কি বলতেছি, যে লিভারটা নিচে নামাই দিছে কিনা, ওই জন্য আমার লিভারটা আমি নিচে পাচ্ছি কিনা। আর যদি তা না হয়, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে কিন্তু আমি লিভার নিচে অনেকখানি পাচ্ছি, তার মানে আমার লিভার এনলার্জ, ও আমাকে ধাক্কা দিয়ে নিচে নামাই দেয় নাই। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? না বুঝলে আবার জিজ্ঞেস করো। তার মানে আমি নিচে পাইছি কিন্তু আমার উপরে পজিশন ঠিক আছে, তার মানে আমার লিভার এনলার্জ আছে। এখন কতটুকু এনলার্জ আছে ওটা আমি টেপ দিয়ে মাপবো। আমার কোস্টাল মার্জিন আছে না, কোস্টাল মার্জিন থেকে নিচে লিভার যতটুকু পাইছো তুমি ওটা ট্যাপ দিয়ে মাপবা। বুঝতে পারছো? এভাবে হচ্ছে লিভার এনলার্জমেন্টটা বের করে। এটা কি স্যারের ক্লাস? ইয়া স্যার আসছে, মিশকাত স্যার আসছে। স্যারের কাছে মনে হয় কতগুলো ইয়া আছে কালকে, মিশকাত স্যারের কাছে মনে হয় কতগুলো পার্সেন্টেজ আছে। না কালকেটা দেয় নাই, এই জন্য বলতেছি, দেখেন তো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওই গেল লিভার গেল। স্প্লিনেরও এরকম কিছু আছে, স্প্লিনটা হচ্ছে কোথায় থাকে, লেফটে থাকে, তাই না? তাহলে আমাকে আমার এক্সামিনেশন গুলো সবই যাবে এরকম ইয়া থেকে, রাইট আলিয়া ফোসা থেকে। এটা আমি গেছি হচ্ছে এরকম 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 না, কিন্তু এটার ক্ষেত্রে যাবো আমি এরকম, রাইট আলিয়া ফোসা থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে গিয়ে লেফটে চলে আসবো, লেফটে গিয়ে আমার কোস্টাল মার্জিনের নিচে আঙ্গুল ঢুকাই দিব, ওইখানে দেখতে হবে আমার স্প্লিনটা। তারপর যখন আমি পাবো না, পেশেন্টটাকে একটু এদিক থেকে বাম দিক থেকে ধরে এভাবে একটু তুলতে হবে, তুলে আরো একটু ঢুকাইতে হবে, এটাকে বলে ইনসাইনেশন। ইনসাইনেশন পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে? যদি এনলার্জ হয় তাহলে ইনসাইনেশন করতে পারবে না, তুমি আঙ্গুল ঢুকাইতে পারবে না। পেশেন্টের এটা বড় হয়ে গেছে সেখানে তুমি আঙ্গুল ঢুকাইতে পারবে না, এটা হচ্ছে রাইট আলিয়া ফোসা থেকে বড় হতে থাকে। কিছু পেশেন্ট আছে যেমন থ্যালাসেমিয়া,
ওদের স্প্লিনোমেগালি থাকে, ওদের ক্ষেত্রে পাবা। এই দুইটা গেল। আরেকটা কি আছে, আরেকটা বললাম হচ্ছে কিডনি। কিডনি কিভাবে করবা? কিডনি থাকে লাম্বারের দুই দিকে, তাই না? তাহলে লাম্বার রিজনে একটা হাত থাকবে নিচে আর একটা হাত থাকবে উপরে, এই দুই হাতে পালপেট করতে হবে। পালপেশন আর ব্যালোটেবল, এখানে দুটা জিনিস আছে। এরপরে হচ্ছে কি এভাবে দেখতে হবে। নর্মালি কিডনি হচ্ছে কি পাওয়া যায় না ওরকম, তুমি যদি একটু চিকন চাকন কতগুলো আছে না জিরো ফিগার, ওদের পাইলে পাইতে পারো। আচ্ছা, কোথায় জানিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, ব্যালোটেবল জিনিসটা কি? পালপেশন তো বুঝো, পালপেট করতে পারাটা। আর ব্যালোটেবল হচ্ছে কি আমি নিচে দিয়ে ধাক্কা দিলাম, আমি এই হাতে ফিল করলাম, রাইট? এটা দেখলাম আমি রাইট কিডনি। লেফট কিডনি কিভাবে দেখবো? এই সাইডে হাত দিব, এখানে নিচে হাত দিব, এখানে দেখবো লাম্বার রিজন। তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। আর যে বইগুলো বললাম বইগুলোতে ছবি সহ দেওয়া আছে, ওইগুলো দেখে ভিডিও দেখে কিছুটা যা পারো আর কি। আর যখন ওয়ার্ডে আসবা তখন একদিন 2 দিনে দেখা দিলে হবে না। ঠিক আছে? ভালো লাগতেছে না না এরকম দেখতে, কিছু করার নাই। আচ্ছা, তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমি কি পড়াবো বা কিভাবে পড়াবো আমাকে বলতে পারো, বুঝছো? কারণ এখানে 2-3 জন শুধু রেসপন্স করো, বাকিরা কি বুঝো না নাকি? মানে কি সমস্যা তোমাদের আমাকে জানাইতে পারো, আমি আপডেট করার চেষ্টা করবো। পড়া ভালো লাগে না, না কি কিসের জন্য আওয়াজ করো না, না বুঝো না, আমার পড়া বুঝো না। ঠিক আছে, আমাকে জানাইতে পারো যদি কোনো সমস্যা থাকে বা সবার সামনে বলতে পারতেছো না কিছু, কোনো সাজেশন আছে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, কোথায় গেলাম? হ্যাঁ, পালপেশনে। এখন আমার এগুলো দেখতে হবে কেন? কারো লিভার অ্যানলার্জ কিনা। তার লিভার অ্যানলার্জ দেখে আমার লাভ কি? ওর কার্সিনোমা থাকলে ওর ওইখানে গিয়ে ওইটা এফেক্ট করবে, মানে মেটাস্টেসিস যেটা বলি আমরা। ঠিক আছে, ওইখানে গেলে আমার লিভারটা অ্যানলার্জ পাবো, পেশেন্টের জন্ডিস থাকতে পারে লিভারের, আমি লিভারটা স্মুথ পাবো না। তোমরা যখন ফিলিং পাবা তোমরা মনে করো না যেগুলো পাওয়া যায় না, এগুলো পাওয়া যায়। এবং ধরো ওর লিভারে যদি ভালোই যদি মেটাস্টেসিস থাকে, লিভার অ্যানলার্জ পাবা, গুটলা গুটলা পাবা, লিভারটা সার্ফেসটা স্মুথ হবে না। কোনো একটা লাম্প পাইলে আমার লিভার সার্ফেসটা স্মুথ হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলো দেখার এই জন্য আমাকে ওই হিস্ট্রির মধ্যে লিখতে হবে যেখানে পালপেশন, যে নো আদার অর্গান পালপেবল, এরকম কথাটা লিখতে হবে। অর্গানোমেগালি বলতে পারবো না, বলবা কি নো আদার অর্গান পালপেবল, এরকম লিখতে হবে। এই গেল আমার পালপেশনের আরেকটা জিনিস হচ্ছে আমার ডিআরই করতে হবে পেশেন্টের। অ্যাবডোমেনের সবসময় ডিআরই, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করতে হবে। আরেকটা হচ্ছে তোমার এক্সটার্নাল জেনিটালিয়া দেখতে হবে, এটা মাস্ট। এবং হার্নিয়াল অরিফিস ইনটেক্ট। বুঝা গেছে? এই 3টা জিনিস অবশ্যই লিখতে হবে। কি কি বললাম? ডিআরই ফাইন্ডিংস, তারপরে হচ্ছে কি এক্সটার্নাল জেনিটালিয়া, তারপর হচ্ছে আরেকটা কি বললাম, হার্নিয়াল অরিফিস। কেন? এগুলোর নিশ্চয়ই ইম্পর্টেন্স আছে। এই ক্ষেত্রে হচ্ছে ডিআরই করলে ওর মেটাস্টেসিস পেলভিক ডিপোজিট হয়ে যেতে পারে, পেলভিসে গিয়ে কিছু সিডলিং, যেমন ধরো গোটলা এগুলো হচ্ছে হয়, যাদের কার্সিনোমা থাকে ওদের দেখবা গোটলা তুমি পাইছো, তখন অ্যাবডোমেন ওপেন করবা তখন দেখবা তো কিছু পেলভিক ডিপোজিট থাকে। যখন তুমি ডিআরই করবা তখন তুমি হাতের মধ্যে ফিলিংস পাবা কিছু। ঠিক আছে, ওই জন্য আমাকে ডিআরই করতে হবে। এক্সটার্নাল জেনিটালিয়া কেন ইম্পর্টেন্ট? বিশেষ করে মেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আমরা এমনও পেশেন্ট পাইছি, ধরো পেশেন্ট একটা স্যার হচ্ছে কি একদিন ল্যাপারোস্কোপি ট্রেনিং এর সময় ল্যাপারোস্কোপি করতে গেছে। ল্যাপারোস্কোপি করতে গিয়ে ওর ওই ইয়ার ওখানে দেখতেছে
ইনগুইনাল রিজনের ওখানে একটা কিসের অপারেশন ছিল, মানে অ্যাপেন্ডিসাইটিস বা ল্যাপকল এরকম কিছু একটা ছিল, কিন্তু গিয়ে দেখছি কি ওখানে একটা ফুলা, কি জিনিস এটা, মানে একটা সোয়েলিং বা একটা লাম বলো যা পাইছে। স্যারের সন্দেহ হয়েছে, স্যার বলছে তোমরা জেনিটালিয়া দেখছো, এখন কেউ দেখে নাই। তারপরে পেশেন্টের ওখানে উঠায় দেখতেছে পেশেন্টের টেস্টিস একটা নাই। বুঝছো কাণ্ড, এবার ওই দিন তো উড়াই নিয়ে গেছে সবাইকে, কারণ আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করি না। এটা অনেক ইম্পর্টেন্স আছে, ওর ওই জিনিসটার জন্য পেন হইতে পারে ওর অ্যাবডোমেনে, সেজন্য তোমাকে আগে থেকে দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই জন্য এগুলো সব ইম্পর্টেন্ট। আর হার্নিয়াল অরিফিস ইনটেক কেন দেখতে হবে, হার্নিয়ার জন্য পেশেন্টের অ্যাবডোমেনের এখানে পেন হতে পারে, তার কোনো আমি গ্যাস্ট্রিক আউটলেটের সাথে সম্পৃক্ত এটা বলতেছি না, যে কোনো পেশেন্ট একিউট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে ওদের ক্ষেত্রে বলতেছি, এগুলো সব দেখতে হবে। অ্যাবডোমিনাল পেনের কজ, হার্নিয়ার জন্য ওখানে পেন হতে পারে যদি কারো গ্যাংগ্রিন বা নেক্রোসিস হয়ে যায় এসব ক্ষেত্রে। তাহলে গেল, এগুলো গেল। এরপরে আসো পারকাশন বলছিলাম কিরকম পাবা, ওটা বলছিলাম টিম্পেনিক পাবা নাকি বাতাস থাকলে কি পাবা। এরপর হচ্ছে অস্কালটেশনের কোনো বাউল সাউন্ড আছে কিনা এটা দেখতে হবে। এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনের কিছু রুলস আছে, এই রুলস গুলো লাগে। এরপরে আসো গেল, এখন তোমার মোটামুটি হিস্ট্রি নেওয়াও শেষ, এক্সামিনেশনও শেষ। এখন তোমার আসবে কি, এরপর কি আসবে বলো, হিস্ট্রি আর এক্সামিনেশন নেওয়ার পরে ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন। না, ম্যানেজমেন্ট তুমি ডায়াগনোসিসই করতে পারো না, ম্যানেজমেন্ট কেমন করবে? ডায়াগনোসিস করছো আগে, এটাকে কি ডায়াগনোসিস বলে বলছিলাম আরেকদিন, প্রভিশনাল ডায়াগনোসিস। তুমি একটা অ্যাজাম্পশন করলা যে ও গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু হোয়াট, বিনাইন, ঠিক আছে, মানে বিনাইন মানে পাইলোরিক গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। এখন আমাকে বলো, আমি আরেকটু অন্য প্রসঙ্গে যাই, পাইলোরিক স্টেনোসিস কেন বলে, স্টেনোসিসটা কোন জায়গায় হয়? স্টেনোসিস মানে বুঝছো তো চিবাই যাবে, এখানে ঘা হয়েছে, আগে পেপটিক আলসার ছিল, ঘা থেকে ঘাটা শুকাইতে ফাইব্রোসিস, আমাদের হিলিং প্রসেস আছে না, ফাইব্রোসিস হয়ে যায়। আমাদের চামড়ার উপরেই দেখো, কারো ক্ষেত্রে একদম আগের মতো হয়ে যায়, কারো ক্ষেত্রে একটু বেশি হলে, হিলিংটা বেশি হলে উঁচা হয়ে যায়, হয় না এরকম? অনেকের হয় না, হয়তো। তো এরকম আর কি, কারো কুচকাই যায়, তো ওইখানেও এরকম ফাইব্রোসিস হয়ে এটা কুচকাই গেছে। জিনিসটা হয় কোথায়, এটা হচ্ছে একটা মিসনোমার, মানে এটা পাইলোরিক স্টেনোসিস বলে, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্টেনোসিসটা হয় ফার্স্ট পার্ট অফ ডিউডেনাল স্টেনোসিস বলে না, এটা কিন্তু বলে পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিসটা কিসের, স্টোমাকের অংশ না, কিন্তু মেইনলি হয় কিন্তু ডিউডেনামের ফার্স্ট পার্ট, কারণ আলসারটা দেখা যায় পেপটিক আলসারটা বেশিরভাগ ডিউডেনাল ফার্স্ট পার্ট অফ ডিউডেনামেই হয়, ঠিক আছে, সেজন্য এটা একটা মিসনোমার বলে আর কি, বলা তখন থেকে বলে আসছে বলে আর কি। তাহলে ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, আমি ওই হিস্ট্রি যা জেনে বুঝলাম। এখন বলবে পাইলোরিক স্টেনোসিস, তুমি এটা স্যার জিজ্ঞেস করবে তুমি তাহলে কিভাবে কনফার্ম হবা, বা তুমি যদি কার্সিনোমা স্টোমাক বলো সেক্ষেত্রে বলবে তুমি কিভাবে কনফার্ম হবা, বলো কিভাবে কনফার্ম হওয়া যায়, আমরা এরকম একটা ডিজিজ কিভাবে কনফার্ম করতে পারি। তুমি কিন্তু এখনো প্রভিশনাল ডায়াগনোসিস, তুমি এখনো কনফার্ম না যে ওর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু এটা হয়েছে। মাথা খাটাও তো, কি করলে বুঝতে পারবা যে এটা আমি কি করলে বুঝবো ওর ওখানে একটা স্টেনোসিস আছে? ম্যাম এন্ডোস্কোপি। হ্যাঁ, ভেরি গুড। এটা কে, নাম কি? ইসমাইল। আচ্ছা, এন্ডোস্কোপি মানেই হচ্ছে দেখা। এখন এন্ডোস্কোপি কোথায় করলাম আমরা, মুখে দিয়ে করলাম না অ্যানাস দিয়ে করলাম, সবকিছু কিন্তু এন্ডোস্কোপি, ঠিক আছে, এক একটা নাম বলে আর ওটাকে বলা আপার জিআই এন্ডোস্কোপি, মানে আপার জিআই। আর একটা নাম কি, ইসোফেগো গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। দেখো নামের মধ্যেই বলে দিচ্ছে আমি কোথায় কোথায় দেখি, আপার জিআই এন্ডোস্কোপি অথবা ইসোফেগো গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। আর লোয়ার জিআইটার নাম কি, কোলোনোস্কোপি বলি আর কি আমরা, কোলোনোস্কোপি, সিগমোডোস্কোপি, কিন্তু সবকিছু হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডো মানে হচ্ছে ভিতরে, মানে এন্ডো মানে এন্ডোলুমিনাল আর কি, যা বোঝায় আর কি, এন্ডো মানে ভিতরে এরকম করে দেখা, ওই ভিডিও দেখাটাই হচ্ছে এন্ডোস্কোপি। তাহলে এটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, আর ওগুলো হচ্ছে কোলোনোস্কোপি। তাহলে আপার জিআই এন্ডোস্কোপি দিয়ে আমরা কি বুঝবো, ওই জায়গায় একটা আলসার আছে বা কোনো ফুড পার্টিকেল, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফুড পার্টিকেল জমে থাকে,
ভালো করে বুঝতেও পারে না। তো মানে কার্সিনোমার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি স্টেনোসিস পাবা, কিন্তু কার্সিনোমার ক্ষেত্রে তুমি একটা আলসার পাবা। এখানের ক্ষেত্রেও প্যাপটিক আলসার থাকতে পারে, কিন্তু দুই আলসারের মধ্যে ডিফারেন্সিয়েট বুঝতে হবে। ওটার মধ্যে ইভার্টেড এজ থাকবে আলসারের মধ্যে কার্সিনোমার ক্ষেত্রে। বিনাইনের ক্ষেত্রে হচ্ছে কি তোমার পাঁচটা আউট থাকতে পারে। এগুলো কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি কনফার্ম কিভাবে হব? আমি ওখান থেকে একটা বায়োপসি নিই, ওখান থেকে একটা টিস্যু নিয়ে আমি হিস্টোপ্যাথোলজি করব। ঠিক আছে, ওইরকম একটা হিস্টোপ্যাথোলজি করে তাহলে ওখানে যদি ক্যান্সার সেল আসে তাহলে ওটা আমি কনফার্মেশন। তো যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি কার্সিনোমা হয়, তখন স্যার যদি বলে কিভাবে কনফার্ম করবা, যে স্যার আপার জিআই এন্ডোস্কোপি করে আমি বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করে দেন আমি কনফার্ম করতে পারবো যে আমি, মানে কারণ তুমি হিস্টোপ্যাথোলজি ছাড়া কখনোই বলতে পারবো না যে এটা ক্যান্সার, কারণ বিনায়ন তো ঘা হয় না হয়তো। স্যার আমি বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করে আমি বুঝতে পারবো এটা ক্যান্সার। তোমাদের টাইম শেষ মনে হয় না, 10 মিনিট আছে, তাহলে ইনভেস্টিগেশন আজকে শেষ করতে পারবো না। কালকে না হলে, কালকে যাই না কে ক্লাস নেবে, না কালকে না হলে পরশু দিন দেখবো। ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে দেবো। মেহরাবিন, রোল 1। Present, ma'am. তাসমিয়া, Yes, ma'am. মানাল, Present, ma'am. তারপরে মাহমুদা, Present, ma'am. Present, তারপর ma'am. নাদিম। Yes, ma'am. আমি চিন্তা করতেছি নাদিম ছেলে না মেয়ে, মেয়ে কেন প্রেজেন্ট করতে চাই। আবরার, আবরার অ্যাবসেন্ট। তারপর হচ্ছে আব্দুল মোহাইমেন, না মোহাইমেন না, 7, রোল 7। Present, ma'am. কই Present, ma'am. আসো? আচ্ছা, তারপর আমির, ইসমাম আমির। Present, ma'am. তারপর নাজিফা, নাজিফা বেলাল তো আসতো। ইমাম, ইমাম উদ্দিন প্রিন্স, প্রিন্স কই, রাজা কই, যুবরাজ, যুবরাজ রাজা না, যুবরাজ নাই। ফৌজিয়া, Present, ma'am. তারপরে আবু সালে। Present, ma'am. এখানে তাহলে আজকে 6, রোল 6, 9, 11 তিনজন অ্যাবসেন্ট। ঠিক আছে, এরপর আসো সিটে, রোল 27। Present, ma'am. আরিয়ান, Present, ma'am. তারপরে ফারা, Yes, ma'am. তারপর 30 সাদিয়া, Present, ma'am. তারপরে সাথী 31, Yes, ma'am. শারমিন 32, Present, ma'am. 33 আরিফুল, Ma'am. 30 আচ্ছা। তারপরে হচ্ছে Present, ma'am. আচ্ছা, Present, ma'am. আইমান 35, Present, ma'am. তারপর 36 আকাশ, Yes, ma'am. তারপরে হচ্ছে 37 শাহাদাত, ম্যাম ও প্রেজেন্ট ছিল, একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর 38 ইসমাইল। আচ্ছা, এখানে সবাই প্রেজেন্ট, গ্রুপে 3জন অ্যাবসেন্ট। আবরার, আবরারের কি সমস্যা? ও তো কালকেও অ্যাবসেন্ট ছিল, কোনো সমস্যা? দেখো তোমাদের এগুলো কিন্তু ডাইরেক্ট খাতায় উঠে যাচ্ছে, বুঝছো? অনেকে পার্সেন্টেজের জন্য পরীক্ষা দিতে পারছে না, ওদেরকে একটু ইনফর্ম করি, মানে এগুলো আমাদের হাতে থাকে না, এগুলো ডাইরেক্ট স্যার নিয়ে ফেলে।
এবং এগুলো Okay, ma'am. কড়াকড়ি হয়, বুঝছো? পরীক্ষায় যদি বসতে না পারো পাস করবা কোথেকে? এখন মনে হচ্ছে এখন তো অনেক ইজি না, বাসায় বসে আছো, হসপিটালে আসতে হচ্ছে না, ক্লাসটা করে ফেললেই হয়। ওদের ফ্রেন্ড কে আছে? আপনার ফ্রেন্ড কে? নাজিফার ফ্রেন্ড কে? ম্যাম আমি আপনাকে জানাই দিব ম্যাম। জানাই দিও, নাহলে পরে ঝামেলায় পড়ে যাবে। বন্ধুরা সবাই আগায় যাবে, পরীক্ষা দিয়ে দিবে, কেউ পাস করে ফেলবে, ওরা বসে থাকবে, তখন দেখবে ডিপ্রেশন কাকে বলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ম্যাম 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 হ্যাঁ। ম্যাম স্প্লিনের জন্য যে সাইনটা বলছিলেন পজিটিভ নেগেটিভ, ওইটা একটু নামটা আবার বলেন কষ্ট করে। ইনসিনেশন নাকি ইনসিনেশন? ওই ইনসাইনেশন আমি আঙুল ঢুকাতে পারছি কিনা পারতেছি না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আর ম্যাম প্রজেক্টাইল ভমিটিং কি ইউসোফেজিয়াল অবস্ট্রাকশনের জন্য হবে? কিসের জন্য বুঝি নাই। আপনি বলছেন না ভমিটিং এর মধ্যে ইউসোফেজিয়াল অবস্ট্রাকশন, আবার হচ্ছে স্টমাকের জন্য স্টমাক অবস্ট্রাকশনের জন্য হতে পারে। ইউসোফেজিয়াল অবস্ট্রাকশন না, ওটা বলবো কি আমরা ইউসোফেজিয়াল কার্সিনোমাতে, ওটা ওকে ভমিটিং বলে না, প্রজেক্টাইল ভমিটিং। আমি রিগার্জিটেশন, এই ক্ষেত্রে বলবো রিগার্জিটেশন। ইসোফেগাস তোমাদের লাগবে না, এটা আমি তার জন্য বলছি, বুঝছো? ইসোফেগাস তোমাদের দিবে না, এটার ক্ষেত্রে বলবো আমরা রিগার্জিটেশন, আর স্টোমাকের ক্ষেত্রে বলবো আমরা ভমিটিং, বুঝছো? প্রজেক্টাইলটা কোথায় হবে ম্যাম, ওটা জানতে চাচ্ছি। স্টোমাকে। আচ্ছা ম্যাম, স্টোমাকে হবে, মানে ওটা ফোর্সফুল ভমিটিং হবে, কারণ ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করবে বমি করার সময়, মেকানিজম যেটা আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।